আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার সুনীল কুমার ঘোষ। আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপার, আপনারা জানেন যে এখনো নতুন করে ডেঙ্গু এবং করোনা মহামারী আকারে ধারণ করেছে। ডেঙ্গু এবং করোনা মহামারী থেকে আপনারা কত দ্রুত আরোগ্য লাভ করতে পারেন, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক রিয়েলোপ্যাথিক ট্রিটমেন্ট উইথ আমরা কিছু ডিআইপি ডায়েট অনুসরণ করে কত দ্রুত আমরা আরোগ্য হতে পারি, সেই ব্যাপারে আমাদের প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্টের আজকের আয়োজন ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার, আপনাকে আমি আহ্বান জানাবো, আপনি আপনার আলোচনা শুরু করবেন। ধন্যবাদ সবাই। স্যার, ইজ ইট ভিজিবল? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সিও মহোদয় ডাক্তার জনাব কাজী আজম স্যার আমাকে সুনির্দিষ্ট সময়ে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের পিএইচডি ক্লাসের শুরুতেই আমি সর্বপ্রথম সালাম জানাচ্ছি আমাদের অত্র একাডেমির সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, সাথে উপস্থিত আমাদের সকল মডারেটর বন্ধুরা এবং বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ডাক্তার বন্ধুরা আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে আমি জানাচ্ছি আমার একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো সম্মানিত সুধী ডক্টর মন্ডলী, আমরা সেই সন্ধ্যা 9:30 থেকে আমরা আমাদের বিভিন্ন গুণীজনদের মুখ থেকে আমাদের ইনস্টিটিউটের বিভিন্ন যে সিস্টেম বা আমাদের যে লক্ষ্য সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পেরেছি। আজকের ক্লাসটা যাকে বলা হয় পিএইচডি ক্লাস, এটা সপ্তাহে প্রত্যেক শনিবারে অনুষ্ঠিত হয়। আজকেও শিডিউল অনুযায়ী ক্লাস ছিল, তো যদিও আমাদের আজকে একই দিনে দুইটা প্রোগ্রাম করতে হয়েছে, একটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন আর দ্বিতীয় হচ্ছে পিএইচডি। তো আমার কিছু সময় ওখানে ব্যয় করে ফেলেছি, তো আমি চেষ্টা করব স্বল্প সময়ের ভিতরে আজকের যে টপিক আমি রেখেছি সেই টপিককে সুন্দরভাবে কিভাবে এই স্বল্প সময়ের ভিতরে প্রেজেন্ট করা যায়। তো আমরা সবাই জানি যে প্রত্যেক শনিবারে আমরা যে ক্লাসটা করি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে, এটা হচ্ছে পিএইচডি ক্লাস, অর্থাৎ প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট ক্লাস। এই প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট ক্লাস করার অর্থ এই যে আমরা বর্তমান যুগের প্রেক্ষাপটে অনলাইনে বা অফলাইনে অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করি, সেখান থেকে আমরা যথেষ্ট নলেজ অর্জন করি, কিন্তু দৈনন্দিন জীবনে যখন প্র্যাকটিক্যালে প্র্যাকটিস করতে যাই তখন কিন্তু আমরা যেগুলো শিখি বা যেগুলো বুঝে আসি সেটা ওইভাবে আর কাজে লাগে না। তো আমাদের যে প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট যে ক্লাস, এখানে কি হয়, এখানে সম্পূর্ণ আমাদের অভিজ্ঞতা এবং আমাদের যে রিসার্চ ওয়ার্ক তার রেজাল্টের আলোকে যে বাস্তবসম্মত কেসগুলো আমরা ফেস করে থাকি সেই কেসগুলো সরাসরি এখানে আমরা তুলে দিই। তাতে কি হয় যে এই ক্লাস করার পর থেকে আপনাদের যে রিয়েল হোমিওপ্যাথির পরে যে উপরে যে ফেথ সেটা ডেভেলপ হয়, সাথে আপনাদের আত্মবিশ্বাসটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে আপনারও মনে হয় যে না, এমন ধরনের কেস আসলে আমি অতি সহজেই এটাকে হ্যান্ডেল করতে পারবো। তো এখানে আমি আজ যেটা দেখাবো সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আপনি যে চেম্বার পরিচালনা করেন এই চেম্বারে আপনার কোথায় কি সমস্যা হয় সেই জায়গাটাকে জাস্ট একটু লিফট আপ করে দেওয়া। তো আমি যে কৌশল যেখানে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটার হেডলাইন আপনারা দেখেছেন যে করোনা এবং ডেঙ্গু সহ যে কোনো প্রকারের হাইলি ইনফেকশাস ডিজিজকে কিভাবে সহজে নিরাময় করা যায়। আমাদের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে সমস্যা অনেক বড় কিন্তু তার সমাধান অনেক সহজ সরল। বড় বড় সমস্যাকে
কিভাবে সিম্পল ভাবে খুব সুন্দরভাবে সমাধান করা যায় এবং স্বল্প পয়সায় স্বাস্থ্যসেবা বাংলাদেশের নির্যাতিত, পিছড়ে বর্গ, গরিব এবং অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আমি আলোচনার প্রথমেই একটু অবগত করাতে চাই সেটা যে আমরা রিসেন্টলি একটা বিশাল ইনফেকশাস ডিজিজের সম্মুখীন হয়েছিলাম, যা বিশ্বব্যাপী ছিল, যেটাকে বলা হতো কোভিড-19 মহামারী। এই মহামারীতে পুরো বিশ্ব একদম দুমড়ে মুচড়ে গিয়েছিল। সমস্ত মানুষের উপার্জন, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, এক কথায় গাড়ির চাকা সহ পুরো পৃথিবীটা স্থবির হয়ে গিয়েছিল। তো এই করোনা মহামারী থেকে যেমন মানুষ বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হয়েছে, তেমন মানব সভ্যতার সৃষ্টি রক্ষার জন্য সৃষ্টিকর্তা এই সুযোগে তার কি বলবো, তার বান্দাদের সেই সুযোগ দিয়েছে তাদের জ্ঞানকে এখানে কাজে লাগিয়ে সেটা প্রয়োগ করার জন্য। আপনারা কম বেশি সকলেই অবগত আছেন যে আমি রিসেন্টলি ইন্ডিয়ার এক ইউনিভার্সিটি থেকে একটা কোর্স করেছি, যেখান থেকে আমি এই শিক্ষাগুলো পেয়েছি। আমার কথার প্রত্যেকটা এভিডেন্স আছে এবং প্রত্যেকটা কথা কোথা থেকে এসেছে তার বিস্তারিত তথ্য আমি এখানে উপস্থাপন করেই কথা বলবো, কেননা আজকে যে কথা আমি বলবো এটা অনেক জটিল কথা। তো আমি যে হিমস হসপিটাল থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে যে কোর্সটা করেছি, তাদের একটা দৃষ্টান্ত আছে এমন, যখন সমগ্র ইন্ডিয়া করোনার আক্রমণে একদম অচল হয়ে যায়, বিভিন্ন হসপিটালে যখন ভেন্টিলেশন গুলো পুরোপুরি বুকিং হয়ে যায়, যখন মানুষ আর ভেন্টিলেশনের আর সিট পায় না, অথবা ভেন্টিলেশনে মানুষকে রাখার পরেও আরোগ্য পাচ্ছিল না, মানুষ বাধ্য হয়ে ভেন্টিলেশন থেকে বের করে বাইরে ফেলে দিতে হচ্ছিল বা সেখান থেকে ছুটি দিয়ে দিচ্ছিল। কিন্তু বৃদ্ধ মা বাবা, আত্মীয় বা আপনজনকে যখন ভেন্টিলেশন থেকে হোক বা কোনো হসপিটাল ক্লিনিক থেকে হোক ছুটি দিয়ে দিচ্ছিল, তখন কিন্তু তার নিজের আত্মীয় পরিবার, সন্তান, তারা কিন্তু তাদেরকে ওই ঘরে আর নিয়ে যাচ্ছিল না, তাদেরকে অবহেলার মতো যেখানে সেখানে ফেলে রাখছিল। অনুরূপ অনেক রোগী আছে যাদেরকে কোথাও ফেলার জায়গা না পেয়ে তারা হিমস হসপিটালের গেটের সামনে ফেলে রেখে গিয়েছিল। এই হিমস হসপিটালের কৃতিত্বটা কি? এনারা 50,000 করোনার রোগী নিয়ে কাজ করেছে, যার বায়োডাটা www.coronakal.tv এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই 50,000 রোগীর তাদের বায়োডাটা পাবেন, সেখানে দেখে নিতে পারবেন। মজার বিষয় হচ্ছে এই 50,000 রোগী নিয়ে যে তারা চিকিৎসা কার্য পরিচালনা করেছে, তার একটা রোগীও মারা যায়নি, একজনকেও অক্সিজেন দিতে হয়নি। আর সব থেকে বড় যে বিষয়টা, সারা বিশ্বে যেখানে লেগেছিল যে সবাইকে মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন করতে হবে, হ্যান্ড গ্লোভস পরতে হবে, ইত্যাদি ইত্যাদি, এর কোনো প্রোটোকলই তারা ফলো করেনি। তারা না মাস্ক ব্যবহার করেছে, তারা না এই যেটা ইউনিফর্ম যেটা ব্যবহার করত সেই কিটটাও ব্যবহার করেনি, বা তারা কোন রকমের সোশ্যাল ডিস্টেন্সটাও মেনটেন করেনি। এই করোনা চলাকালীন তাদের যে সেন্টার ছিল, করোনা সেন্টার, সেই সেন্টারে ওনারা ওই রোগীদের ভিতরে তাদের জন্মদিন পালন হয়েছে, তাদের বিবাহ বার্ষিকী পালন হয়েছে, এমনকি সেখানে বিবাহও দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে পূজা পাঠ যে উৎসবগুলো এসেছে সেগুলো উদযাপন করা হয়েছে। কোন রকমের সোশ্যাল ডিস্টেন্স বা কোন রকমের এই যে করোনা প্রোটোকল মেইনটেইন ছাড়াই সেখানে সবকিছু করা সম্ভব হয়েছে। এমন রোগী দেখা গিয়েছে মরে যাবে, সেই রোগী মারা গেলে তার ক্লিনিক বা তার প্রাইভেট প্রতিষ্ঠানে বদনাম হবে, তারা রাতের অন্ধকারে নিয়ে গিয়ে ওই হিমস হসপিটালের গেটে রেখে আসছে, আর সেই গেটের থেকে ভিতরে নিয়ে
বিনা পয়সায় তাদেরকে সুস্থভাবে এই সেবা শুশ্রূষা করে সেবা দিয়ে তাদেরকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো এই যে অবিস্মরণীয় সাফল্য তারা দেখিয়েছে করোনা মহামারীর সময়ে, তখন ভারতের আয়ুষ মন্ত্রণালয় থেকে তাদেরকে একটা টিম পাঠানো হয় এবং সেখানে অবজার্ভ করা হয় যে আসলেই এটা ঠিক কিনা। তারা সেখান থেকে যে ট্রায়াল করেছে সেই ট্রায়ালেও তারা দেখিয়েছে যে না, এটা অতীব বাস্তব। আর এই সফলতার ভিত্তিকে কেন্দ্র করেই ইন্ডিয়ায় তারা বর্তমান দিল্লিতে এই হিমসের পুরো এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যে আয়ুর্বেদিক হসপিটাল, অর্থাৎ একে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড হসপিটাল, এখানে 100 বেডের হাসপাতাল করা হয়েছে। তো তাদের যে প্রোটোকল, তারা কিভাবে এই 50,000 করোনার রোগী ভালো করলো, তাদের একটা বিশেষ থিম ছিল যাকে বলা হয়েছে যে ফ্লু, অর্থাৎ 3 স্টেপ ফ্লু ডায়েট। কোন প্রকারের ওষুধ নয়, কোন প্রকারের ভেন্টিলেশন নাই, সোশ্যাল ডিস্টেন্স নাই, শুধুমাত্র ডায়েটের মাধ্যমে তারা এটাকে মানে তাদের মতো মেইনটেইন করে রোগগুলো ভালো করেছে। আর এই হসপিটালের নাম হচ্ছে ইন্টিগ্রেটেড হসপিটাল। এর অর্থ হচ্ছে এই হসপিটালে যে শুধু হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হবে এমন নাই, শুধু অ্যালোপ্যাথিক নয়, শুধু আয়ুর্বেদিক ইউনানি নয়, যে রোগীর যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়ে একটা সমন্বয় করে চিকিৎসা দেওয়া হয়। যার আঙ্গিকেই আমরা যশোরে একটা প্রতিষ্ঠান করেছি যেটাকে বলা আছে হোলিস্টিক হিলিং সেন্টার। তো এখানেও আমরা ওই আদলে কিছু করতে যাচ্ছি। যদি আপনারা আমাদের সাথে থাকেন, এই যে প্রোটোকল গুলো আপনাদেরকে শেখানো হবে, এটা প্রয়োগ করে আপনারা যদি আপনাদের দৈনন্দিন জীবনের চেম্বারে সফলতা পান এবং সেখান থেকে কোনো এভিডেন্স তৈরি করে তার ভিডিওটা যদি আমাদেরকে দেন, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা এভিডেন্স তৈরি হবে। এই এভিডেন্স তৈরি করার জন্যই আমি আপনাদের সাথে আমাদের সেই যে নলেজ আমরা অর্জন করেছি সেটা শেয়ার করব। তো শেয়ার করার আগে আমি প্রত্যেক দিন কিন্তু একটা জিনিস বারবার বলে থাকি যে আমাদের রিয়েল হোমিওপ্যাথি যেমন বলা হয় এটা একটা সাগর, এখানে জ্ঞানের সাগরকে মানে পার হওয়া কুল কিনারা পাওয়া যায় না। অনুরূপ আমরা যদি এটাকে আয়ত্ত করতে পারি, এটা আবার সেই যতটা কঠিন ততটা সহজও আছে। তো এই কঠিন কাজকে অতীব সহজ করে দিয়েছে আমাদের স্যার ডাক্তার শ্যামল কুমার দাস স্যার। যেমন তার 8টা মেডিসিন আর 6টা সাইকেল। তো 8টা মেডিসিন আর 6টা সাইকেল আমি সুনীল ঘোষ ব্যবহার করছি, আমার অন্যান্য মডারেটর বন্ধুরা ব্যবহার করছে, তারা রেজাল্ট পাচ্ছে। বাংলাদেশের অন্য বন্ধুরা করলে কেন রেজাল্ট পাচ্ছে না? তাদের দুর্বলতা কি? আমার নজরে যেটা মনে হয়েছে তাদের সব থেকে বড় সমস্যা যে তারা অবজারভেশন এবং অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে ওরা ভুল করে ফেলছে। অবজারভেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন কি হতে পারে তারই আঙ্গিকে প্রথমে একটা রুগী দেখাই। আমি 2টা রুগী রেখেছিলাম আজকে দেখানোর জন্য। আমার যেহেতু আগেই কিছুটা সময় আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে, তো ওখানে আমি একটা কেস প্রদর্শন করানোর পরেই আমি আজকের যে 3 স্টেপ ফ্লু প্রোটোকল, অর্থাৎ করোনা এবং যে কোনো প্রকারের ইনফেকশাস ডিজিজকে কিভাবে দ্রুততম সময়ের ভিতরে নিরাময় করা যায় সেটা আমি উপস্থাপন করব। যাই হোক, সর্বপ্রথম দেখেন আমি আপনাদের একটা এই যে এখন যে সিজন চলছে, আমার কেসটা আজকের সমসাময়িক সময়ের যে সমস্যা বলি তারই একটা দৃষ্টান্ত। এখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরেই এই জ্বরের রোগী দেখা যাচ্ছে। এই যে ছোট্ট একটা বাচ্চা দেখেছেন, এই বাচ্চাটার বয়স 10-11 বছর। এ গত 7-8 দিন যাবৎ একটানা জ্বরে ভুগছে। তাকে প্রথমে অ্যালোপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছে স্থানীয়ভাবে, সেটাই কোনো রেজাল্ট আসেনি। তারপরে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছে, সেখানে 4-5 দিন খাওয়ানো হয়েছে, কোনো রেজাল্ট আসেনি। না আসার পরে তারা বাধ্য হয়েছে অ্যালোপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। অ্যালোপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তার যখন তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, তার ঘুম, তার খাওয়া, তার পায়খানা এবং তার মেজাজ বিশ্রী রকমের খারাপ হয়েছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা কতটুকু মানে
কি বলবো যে অসুস্থতার ছাপ তার চেহারায় আসছে, এটা কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটুকু ইরিটেট হয়ে গিয়েছে। তো এক পর্যায়ে এসে কি হয়, অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কিন্তু ওই ওষুধের প্রভাবে আগে তো বাচ্চার জ্বর ছিল তবু চলে ফিরে বেড়াচ্ছিল, টিভি মোবাইল দেখছিল, খাবার খাচ্ছিল, কিন্তু এখন বাচ্চা চলন শক্তি হারিয়েছে, সাথে অতিরিক্ত কান্নাকাটি, আর সব থেকে বড় আছে তার গায়ে কেউ কাজ করতে দিচ্ছে না এবং কোনো খাবার খাচ্ছে না। তাকে যে খাবারই দিচ্ছেন গালে থু করে ফেলে দিচ্ছে। জোর করে যদি তার কোনো প্রকারের খাবার দেওয়া হচ্ছে, তো ওই খাবারটা এখন ওর মায়ের ভাষ্য এমন যে স্যার যদি 1 চামচ খাবার খাওয়ায় তাহলে 3 চামচ বমি করে দিচ্ছে, অর্থাৎ তার পেটে কিছু থাকছে না। তো এই বাচ্চা বাসে যখন আমার কাছে এসেছে, এই রাস্তার ভিতরেও 2-3 বার বমি করেছে। দুর্বলতা এমন মানে চরম সীমায় পৌঁছেছে, 10 বছরের বাচ্চা সে আর দাঁড়াইতে পারছে না, সে মায়ের কোলে চড়ে আমার চেম্বারে এসেছে। আসার পরে সাথে সাথে শুয়ে দেওয়া হলো, তাকে ঔষধ দেওয়ার জন্য মুখটা হা করতে বলা হচ্ছে, সে কোনো রকম করতে রাজি না, সে কোনো রকম মুখ হা করবে না, এবং কাছে গেলে সে মনে হচ্ছে যে কামড়ে দিবে বা খামচিয়ে দেবে, অর্থাৎ একটা ভয়ঙ্কর, আমরা যাকে বলি যে সেই একটা খেপা যে অবস্থা, সেই খেপা একটা অবস্থা নিয়ে সে তার কাছে কেউ গেলে, তার গায়ে হাত দিলে বা ওষুধ দিতে গেলে সেই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা ও প্রকাশ করছে। তো আমি তাকে আশ্বস্ত করলাম যে বাবা তোমাকে ঔষধ খেতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো। এই যে আমার ছেলেটা দেখছেন আমার দোকানে আমার অ্যাসিস্ট্যান্ট, ওর মাধ্যমে ওর মায়ের হাতে ওষুধ দিয়ে ওর শুধু হাত পায়ে মালিশ করা হলো। ও কিন্তু ওর মাকে ছাড়া আর কাউকে ওর কাছে যাওয়ার জন্য অ্যালাউ করছে না। তার মাথা, তার গায়ে, ঘাড়ে যখন হাতে পায়ে ওষুধ লাগানো হলো 20 থেকে 30 মিনিট, তখন সে কিছুটা শান্ত হলো। সব থেকে মজার বিষয়, বাচ্চাটা কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমাকে ওনার জ্বরটা মাপতে দিচ্ছিল না। যখন আধা ঘন্টা ওষুধ মালিশ করা হয়েছে, তখন সে আমাকে জ্বর মাপার জন্য অ্যালাউ করেছে। দেখেন, বাচ্চা এবার উঠে এসেছে, আধা ঘন্টা ওষুধ মালিশ করার পরে এবার সে জ্বর মাপতে দিয়েছে। তার প্রথমে আসার সাথে সাথে তার ওষুধ দেওয়া হলো। কি ওষুধ দিয়েছে এটা আপনারা সবাই জানেন, আমরা যারা রিয়েল হোমিওপ্যাথি করি আপনারা সবাই জানেন কি ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ দেওয়া হয়েছিল তার হাইড্রোকোপিনাম সিএম। হাইড্রোকোপিনাম সিএম দিয়ে সে যথেষ্ট মানে এগ্রেসিভনেস, কিছুটা কামনেস, অর্থাৎ কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল, প্রেশার মাপতে দিল, আমার সাথে কথা বলছে, কিন্তু কিছু সময় পরে গিয়ে সে আবার সেই পূর্বের ন্যায় ক্ষিপ্র আকার ধারণ করে এবং সে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। দেখেন, বালিশের উপরে চিত হয়ে শুয়ে পড়েছে, সে আমাকে গায়ে টাচ করতে দিবে না, সে আমাকে ওষুধ খাওয়াতে দেবে না, লাগাতেও দিবে না, আমাকে বাধা সৃষ্টি করছে। এক সময় যখন তাকে জোর করা হলো, দেখেন ডানের পাশের চিত্রটা, সে কত বড় এগ্রেসিভ এবং জোর জোরছে কান্না শুরু করলো যে না, আমি আপনার ওষুধ খাবো না, আপনার ওষুধ গায়েও নেব না, আমি এখান থেকে চলে যাব। তাকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে সে এত জোরে জোরে কান্না করছে। তাকে বুঝিয়ে শুনিয়ে সিএম এর পরে যখন দেখলাম ওষুধ খেয়ে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে, তাকে আমি 200 দিলাম। 200 দিলেও তার উপরে কোনো প্রভাব বিস্তার করে নাই। তখন কি করা হলো, আমি সরাসরি আবার 15 দিলাম। রুগী তার কোন রকম ওষুধ রেসপন্স করছে না। সিবিসিএম দেওয়া হলো। সিবিসিএম দিয়ে তাকে কিছু সময় মালিশ করা হলো এবং গায়ে দেওয়া হলো। তাকে বলা হলো যে তুমি কিছু খাবে কি খাবে না, তোমার কেমন লাগছে। সে কোনো প্রকারের কোনো জবাবও দিচ্ছে না, কোনো কথাও বলছে না। আমি বুঝতে পারছিলাম তার কিছুটা হলেও উন্নতি হচ্ছে, কিন্তু সে ঠান্ডা হচ্ছে না। একমাত্র মা ছাড়া আর কাউকে অ্যালাউ করছে না তার গায়ে হাত দেওয়া বা কোনো প্রকারের ওষুধ সেবন করানো। তার মায়ের দ্বারাই সিবিসিএম কন্টিনিউ করতে রাখলাম।
সব থেকে বড় হচ্ছে আপনাকে রোগীর চোখ দেখে, রোগীর ভাষা হচ্ছে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তার চোখ, রোগীর চোখ দেখে আপনাকে বিচার করতে হবে যে তার কি ওষুধ প্রয়োজন, তার পোটেন্সি উপরে যেতে হবে না নিচেই যেতে হবে। আমি বুঝতে পারছি সে কাম হচ্ছে, ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু হচ্ছে না। তখন আমি বাধ্য হয়ে আমি হাইড্রোফোবিনাম 15 দিলাম, না সরি, কার্বোভেজ 15। কার্বোভেজ 15 যখন ওর মা কিছু সময় দিল, দেওয়ার পরে সে আবার দেখেন আমি ওকে জ্বর মাপার জন্য আবার তাকে রাজি করালাম। সে আবার আমার চেয়ারে এসে বসলো, আবার জ্বর মাপলাম, তার ওষুধ প্রায় মালিশ চলছে। আমরা ভাবছিলাম রোগী মনে হয় ভালোর দিকেই যাচ্ছে। কিছু সময় পরে দেখেন কি হয়ে গেল, এত সময় তো সে ক্ষিপ্র আকার ধারণ করে আমাকে কামড়াতে আসছিল, খামচি দিতে আসছিল, চিল্লাচ্ছিল, গালি দিচ্ছিল। এখন আছে সে হঠাৎ করেই একদম যাকে বলে যে অসহায় হয়ে শুয়ে পড়লো, বেহুশ হয়নি, কিন্তু সে মনে হলো সমস্ত শিরা উপশিরা গুলো, তার সমস্ত এনার্জি গুলো একবারে সব চলে গেছে, সে একদম শান্ত হয়ে শুয়ে পড়লো। এখন তার না কথা বলছে, না কোনো রাগান্বিত হচ্ছে, না অন্য কোনো অ্যাক্টিভিটিসও দেখাচ্ছে। এখন কি করার? জ্বর আছে 103, তাকে খাইতে বলা হচ্ছে, তাকে বাড়ি যাওয়ার জন্য বলা হচ্ছে, সে আর কোনো প্রকারের কোনো অ্যাক্টিভিটিস অ্যাড করছে না। সাথে সাথে কি করা হলো, CB3 অর্থাৎ কার্বোভেজ 3 তার সমস্ত দেহে মালিশ করা শুরু হলো, আবার হাতে পায়ে মুখে মাথায়। এবার কিন্তু আর কোনো কথা বলছে না। CB3 মালিশ করছে আর আমি নজর করছি তার চোখের দিকে। আমি অন্য রুগী দেখছি, ওর মা মালিশ করছে, আমার অ্যাসিস্ট্যান্ট মালিশ করছে, আর আমি দেখছি ওর চোখ, ওর চোখ কি বলছে। চোখের ভাষা আর তার চাহনি দেখেই ওষুধের বিভিন্ন পোটেন্সি প্রয়োগ করা হলো। লাস্টে দেওয়া হলো ব্রসেরা, ব্রসেরাও CM দেওয়া হলো। ব্রসেরা দেওয়ার পরে তাকে সিপিলিনাম দেওয়া হলো। এখন কিন্তু শুধু CM 200 করেই আগানো হচ্ছে। সিপিলিনামের পরে সরিনাম CM 200 দিয়ে যখন আবার হাইড্রোফোবিনামে এসেছি, তখন রোগী অনেকটাই ভালো। এর ভিতরে আমি ওর মায়ের সাথে অনেক গল্প করেছি, অনেক কাহিনী নিয়েছি তার পরিবারের হিসাবে। নেওয়ার পরে সর্বোপরি তাকে একটা ডোজ দেওয়া হলো, সেটা আছে কার্সিনোসিন 6। কার্সিনোসিন 6 কেন দেওয়া হলো এরও একটা যুক্তি আছে। এর যে মায়ের বাবা, তার নিজেরই টিবি হয়েছিল, এর বংশে টিবির ইতিহাস ছিল। আমরা এই কার্সিনোসিন কেন ব্যবহার করি এটাও আমরা আপনাদের আগে জানিয়েছি, যে যদি আমাদের এই মেডিসিন উপযুক্ত ভাবে কাজ না হয়, রোগীর বংশে যদি টিবি অথবা ক্যান্সার অথবা যাকে বলা হয় যে লং টাইম সাফারিং এর কোনো ইতিহাস পাওয়া যায়, তখন আমরা এই কার্সিনোসিন মেডিসিনটা কাজে নিয়ে আসি। এই কার্সিনোসিন মেডিসিনটা যখন 6 দেওয়া হলো, তারপরে দেখেন বাচ্চা, কার্সিনোসিন 6 তাকে মুখে খাওয়ানো হয়নি, তাকে শুধু গায়ে লাগানো হয়েছে। অন্তত আধা ঘন্টার ভিতরে 5 মিনিট পর পর কয়েকবার দেওয়ার পরে বাচ্চা উঠে বসেছে। যখন দেখলাম উল্লেখযোগ্য উন্নতির দিকে রোগীটি ক্রমাগত আগিয়ে চলেছে, তখন আর মেডিসিন চেঞ্জ হয়নি। 3-4 ঘন্টার ভিতরে এতগুলো মেডিসিন, এতগুলো সাইকেল, এতগুলো পোটেন্সি পার করে এসে এক জায়গা থেকে আমি একদম স্থির হয়ে গেলাম। শুধুমাত্র একটাই মেডিসিন, কার্সিনোসিন 6 ঝাঁকি দিচ্ছি, তাকে প্রথমে তো গায়ে দেওয়া হচ্ছে, এক পরে গিয়ে বাচ্চার খাওয়াতেও সক্ষম হয়েছে। আর যখন থেকে সে মুখে খাওয়া শুরু করেছে, তার 1-1.5 ঘন্টা পরে গিয়েই তাকে বললাম তোমার কি খিদে পেয়েছে? তা বলছে হ্যাঁ আঙ্কেল আমার খিদে পেয়েছে। তা তুমি কি খাবে? আমি চেষ্টা করছিলাম তাকে ডাবের পানি খাওয়ানোর জন্য, সে ডাবের পানি খাবে না, সে বললো যে আমি কমলা খাবো। আমি অপশন দিয়েছিলাম যে তুমি ডাবের পানি খাবে না এই কমলা লেবু খাবে। তা বলছে আমি মালটা খাবো। আমি মালটা নিয়ে এসে তাকে যখন দিলাম, দেখেন সে বসে মালটা খাচ্ছে।
তো যে রুগীটা আপনার 8-10 দিন 9 দিন যাবত একটা প্রচন্ড জ্বরে ভুগছিল, বিভিন্ন প্যাথিক ডাক্তাররা ইভেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিরাও বিভিন্নভাবে প্রচেষ্টা করে তার রেজাল্ট দেওয়া সক্ষম হয়নি, চেম্বারে বসিয়ে 5-6 ঘন্টার ভিতরে একটা রোগীকে দেখেন, যে বাচ্চা তার মায়ের কোলে চড়ে এসেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, কখনো অ্যাগ্রেসিভ হচ্ছে, কখনো একদম কুল হচ্ছে, সে ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে কিভাবে বের করে নিয়ে আসা গেল এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে গবেষণা এবং রিয়েল হোমিওপ্যাথির যে প্রয়োগ কৌশল নতুন আঙ্গিকে, সেইটার আলোকে আমি আপনাদের সামনে এইটাই প্রমাণ করতে চেয়েছি, শুধুমাত্র গদ বাঁধা নিয়ম বেঁধে বিশ্বের সমস্ত রোগীর ক্ষেত্রে একই পোটেন্সি বা একই মেডিসিন একইভাবে প্রয়োগ করা যায় না। আপনাকে রোগীর ভাষা বুঝে রোগীর যে রাস্তা দেখাবে সেই রাস্তাকে ফলো করে আপনাকে রোগীর পিছনে পিছনে আপনাকে যেতে হবে। দেখুন, চোখের ভাষা, আপনার প্রথম যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে রোগীর চোখের ভাষাটা দেখেন, এটা তো বর্তমান আছে, আর এইটা দেখেন, এই রোগীটা যখন এসেছিল তার অ্যাক্টিভিটিস, তার ফেসিয়াল অ্যাক্টিভিটিসটা দেখেন, আর এই 5-6 ঘন্টা ট্রিটমেন্টের পরে 5-6 ঘন্টা ট্রিটমেন্টের পরে যে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা হলো, এটার ভিতরে দেখেন মাত্র 6 ঘন্টার ভিতরে একটা বাচ্চা তার কোন পজিশন থেকে কোথায় চলে এলো। তো আমার মনে হয় এই কেসটা থেকে আমরা সবাই অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন এবং অবজারভেশন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পেরেছি। রোগী কথা বলে মুখ দিয়ে, তার মুখ যতটা না বলে তার বডি এবং তার চোখ তার থেকে অধিক বলে দেয়, যাকে বলা হয় ফেস ইন্ডিকেটস দ্য মাইন্ড। রোগীর মনে কি বলছে, রোগীর ভাষা কি, এটা যদি রোগীর চেহারা দেখে আপনি বুঝে নিতে পারেন, তাহলে রোগীর ওষুধ প্রয়োগ, পোটেন্সি প্রয়োগ বা সাইকেল চেঞ্জ, মেডিসিন চেঞ্জ, শক্তি চেঞ্জ, আপনার কোথাও আর কোনো সমস্যা থাকবে না। আমার অনুরোধ রইল যে আপনারা চেষ্টা করবেন যে রোগীর ফেসিয়াল এক্সপ্রেশন এবং অ্যাক্টিভিটিস আনুষঙ্গিক অবস্থা দেখে রোগীর কাছে শোনার প্রয়োজন নেই। আপনি যদি একজন সচেতন ডাক্তার হন, রোগী তার শরীরের ভাষায় বুঝিয়ে দেবে যে তার এখন কি প্রয়োজন। তো এটা গেল একটা সিম্পল বিষয়, যেটা হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আমি খুবই জটিল থেকে জটিলতর একটা কেসকে সহজ সরল ভাবে সমাধান করলাম। তো এখানে আমি আরেকটা থেরাপি আজ আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি, যে জ্বর। আপনারা প্রয়োজন হলে আমার কথা রেকর্ডিং বা লিখেও নিতে পারেন। যে কোনো ব্যক্তি যদি জ্বর দ্বারা আক্রান্ত হয়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি কোন প্রকারের অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হয়েছে, যে কোনো প্রকারের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, অর্থাৎ বহির শত্রু দ্বারা তার বডিতে আক্রান্ত হয়েছে। তো আমরা সবাই জানি যে ভাইরাস, যেমন করোনা ভাইরাস আসলে আমরা কি করেছি, আমরা গরম পানি খেয়েছি, তারপরে গরম পানিতে স্নান করেছি, কেন? যে ভাইরাসকে মেরে ফেলবো। তো আমাদের শরীরের ভিতরে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, এই অ্যান্টিজেনকে শেষ করার জন্য আমাদের ইমিউনিটি সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ শরীরে তাপ উৎপন্ন করে, যে তাপ ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে শেষ করে দেয়। এই এই যে করোনা জাতীয় যে ভাইরাস গুলো আছে, এই ভাইরাস গুলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরের তাপমাত্রায় আর সার্ভাইভ করতে পারে না, তারা মারা যায়। কিন্তু আমাদের শরীর প্রয়োজনে 103, 104, 5, 6 অথবা তারও অধিক তাপ উৎপন্ন করে। এই তাপ উৎপন্ন করতে পারছে বলেই মনে করতে হবে যে আমি সুস্থ আছি, কিন্তু আমরা কি করছি, এই তাপকেই রোগ মনে করছি এবং বিভিন্ন প্রকারের চাপা দিয়া মেডিসিন দিয়ে এই তাপকে আমরা কুল করে দিচ্ছি। অর্থাৎ আমার শরীরের ভিতরে যে অ্যান্টিজেন ঢুকেছিল, যে শত্রু ঢুকেছিল, যে জীবাণু ঢুকেছিল, তাকে স্থায়ীভাবে ফ্রিজ করে দিলাম, আজীবনের মতো বীজ আকারে আমার শরীরের ভিতরে রেখে দিলাম। দেখবেন যাদের একবার টাইফয়েড হয়, তাদের দীর্ঘদিন পরে গিয়ে তাদের অ্যাসিডিটি হয়, তাদেরকে আইবিএস হয়,
তার পেটে বিভিন্ন রকম গ্যাস এবং গন্ডগোল, অর্থাৎ পুরো তার এই ডাইজেস্টিভ সিস্টেমটা বিগড়ে যায়। অর্থাৎ আমরা যদি টাইফয়েডের জীবাণুকে মারার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, ও কিন্তু মরে না, ও জাস্ট ঝাপটি মেরে লুকিয়ে যায় আমাদের গল ব্লাডারে, এবং সুযোগ পেলেই আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করে। কখনো গ্যাস অ্যাসিডিটি সৃষ্টি করে, কখনো আইবিএস সৃষ্টি করে, কখনো ইন্টেস্টাইনাল বিভিন্ন প্রকারের রোগ উৎপন্ন করে। তো এখন মজার বিষয় হচ্ছে, তাহলে আমরা কি করব? তাহলে করার একটা চমৎকার রাস্তা আছে, যেটা আমি একবার নয়, দুইবার নয়, বারবার প্রমাণ করে দেখেছি। আমরা যারা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে এই গবেষণার কাজে আছি, আমরা কিন্তু কোনো বিষয়কে শুনে মজা নেওয়ার জন্য সেটা প্রয়োগ করি না, বা ওই একটা গল্প শুনে আসলাম, অমুক এটা এইভাবে ভালো করেছে, আনন্দের সাথে আরেকজনকে বলে দিই না, আপনাদেরকে জানাই না। কোনো নতুন তথ্য যখন আমরা বুঝতে পারি, আমাদের কাছে আমরা কোনো নতুন ইনফরমেশন পাই, সেটা আমরা নিজেদের রোগীর উপরে প্রয়োগ করি। সর্বপ্রথম তো নিজের পরিবার বা নিজের উপরে প্রয়োগ করি। সেখান থেকে যদি ভালো রেজাল্ট পাই, আমরা চেম্বারে রোগীর উপরে প্রয়োগ করি। তখন এক মডারেটর আর এক মডারেটরকে বলা হয়, আপনি এইভাবে এটা করে দেখেন, এর রেজাল্ট কি আসে। আমাদের নিকটস্থ ডাক্তারদের ভিতরে শেয়ার করা এই নলেজটাকে, যে আপনারা এটাকে টেস্ট করে দেখেন। যখন সবাই বলে যে না ভালো রেজাল্ট, সেম রেজাল্ট আসছে, তখনই আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরি যে আপনারাও একবার এটাকে পরীক্ষা করে দেখেন। তাহলে এখন জ্বরের জন্য কি করবেন? আমি বলেছি যে এই জ্বরের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া বা ভাইরাস, এরা 100 ডিগ্রির উপর তাপমাত্রায় সার্ভাইভ করতে পারে না। তাহলে আমাদের করণীয় কি? আপনাকে বালতির ভিতরে এমন একটা বালতি নিতে হবে বড় সাইজের, যাতে হাঁটু পর্যন্ত পানির ভিতরে ডুবিয়ে রাখা যায়, অত গভীর একটা বালতি নেবেন। এই বালতিতে আপনি পানি দিবেন 104 ডিগ্রি সেলসিয়াস, 104 ডিগ্রি সেলসিয়াস, অথবা যাকে বলে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওখানে পানি দিয়ে ওই রোগী ওর ভিতরে পা ডিপ করে 45 মিনিট থেকে 1 ঘন্টা বসে থাকবে। আর কি করবে? এক টুকরো আদা দেবেন ওর মুখে, 1 ইঞ্চি মতন একটা আদা দিবেন। এই আদাটা অল্প অল্প করে কামড়াবে, একটু একটু করে রস আসবে, চুষে চুষে খাবে। এই পা ডিপ করে বসার কারণে কি হবে? তার শরীর যে তাপ উৎপন্ন করছিল তার অ্যান্টিজেনকে নিঃশেষ করার জন্য, সে আরো হেল্প পেল। সে নিজে তাপ উৎপন্ন করছিল, আমি বাইরে থেকে আরো তাপ দিলাম, দিয়ে এই দুই তাপ একত্রিত হয়ে বাইরের যে অ্যান্টিজেন, যে ভাইরাস, যে ব্যাকটেরিয়া, ওটাকে দ্রুত নির্মূল করে খতম করে দেয়। শরীর আরো দ্রুত বেশি তাপ উৎপন্ন করে গা ঘেমে একেবারে ঠান্ডা হয়ে যায়। আর আপনি প্যারাসিটামল খেলে গা ঘেমে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে নাই, আপনার যে বডির যে তাপ তাকে ঠান্ডা করে দিল। আর আপনি যখন পানির ভিতরে পা ডিপ করে বসবেন, তখন শরীর আরো বেশি তাপ হবে। এমনও দেখা গিয়েছে জ্বর আপনার এই 3 রয়েছে, 4 হয়ে গিয়েছে, কিন্তু আপনার ভয়ের কিছু নাই। জ্বর বেড়ে গেছে মানে আপনি বুঝলেন যে আমার শরীর আমার এই পানির দ্বারাই আরো বেশি হেল্প পেয়েছে, আমি দ্রুত হিট করতে পারছে, আর ভাইরাস ব্যাকটেরিয়া দ্রুত মরে যাচ্ছে। আমি কয়েকজন রোগীর উপরে নাই, আমি অনেক 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 রোগীর উপরে এটা প্রমাণ করেছি যে এই পায়ে গরম পানির ভিতরে ডুবিয়ে রেখে জ্বর নির্মূল করা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে একবারেই ভালো হয়ে যায়। প্রয়োজন হলে যদি আবার জ্বর ঘুরে আসে, 2বার 3বার করা লাগে, কারোর লাগে না। তো আপনাদের যদি কারোর বাড়ির রোগী এমন হয়, আপনারা একটা মিটার কিনে নেবেন, একে বলে ওয়াটার থার্মোমিটার। এই ওয়াটার থার্মোমিটার নিলে ওখানে দেখবেন 42 ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে আছে, আপনি সেই পর্যন্ত নেবেন। এখন কি হয় যে আপনি একটা বালতিতে পানির পা ডিপ করে বসে আছেন, দেখা যাচ্ছে 10 মিনিট পরে পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। 42 ডিগ্রি নিয়েছিলাম, এখন ওইটা 41 ডিগ্রি হয়েছে। তখন কি হবে? আর একটা পানিতে আরো বেশি 50 ডিগ্রির মতন আরো বেশি ফুটন্ত পানি রাখতে হবে। এখান থেকে 1 মগ ফেলে দিয়ে ওখান থেকে 1 মগ আবার এতে দিয়ে দেন। অর্থাৎ আপনার এই তাপটা কন্টিনিউ মেনটেন করে রাখতে হবে। অর্থাৎ 1 ঘন্টা যে আমি পা ডিপ করে থাকবো, এই 1 ঘন্টায় কিন্তু আপনার 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ন্যূনতম থাকতেই হবে। 44-45 হলেও পা পড়ে না বা কোনো সমস্যা হয় না। আমি অনেকবার এটা করে দেখেছি, বরঞ্চ আরো দ্রুত জ্বর ছেড়ে যায়। তো এটা ছিল আমাদের জ্বর, অর্থাৎ গায়ের তাপ
নিরাময় করার জন্য একটা, একে বলে কি, থেরাপি। একে বলা হয় হট ওয়াটার ইমার্শন থেরাপি। তো এরপরে আসেন, আজকের যে টপিক ছিল যে করোনা এবং ডেঙ্গু সহ যে কোনো প্রকারের মারাত্মক বা ভয়ানক আকারের ইনফেকশন ডিজিজকে কিভাবে দ্রুত কন্ট্রোলে আনা সম্ভব হয়। তো এর জন্য প্রয়োজন হয় একটা ডায়েট। আর আপনারা মাথায় নেন, করোনা হোক আর ডেঙ্গু হোক বা অন্য কোনো বড় আকারের ইনফেকশন ডিজিজ হোক, আপনাকে 3 দিনে রেজাল্ট আনা সম্ভব। আমি আজকের টপিকটা কেন সামনে নিয়ে আসলাম, কেননা করোনা পৃথিবীতে আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। এবার যদি করোনা আবার ঘুরে আসে, তাহলে আমি মনে করব যে আমাদের এই রিয়েল হোমিওপ্যাথির সাথে সংশ্লিষ্ট যে বন্ধুরা আছে, এরাই এই করোনার সাথে লড়াই করার সব থেকে বড় যোদ্ধা হিসেবে সারা বাংলাদেশ ব্যাপী কাজ করবে এবং আলোড়ন সৃষ্টি করে দেবে যে না, করোনা কোনো রোগ নয়, করোনাকে অতি সহজে, প্রথমেই যেটা বলছিলাম, বড় সমস্যা সহজেই সমাধান করা যায়। আর এই সমস্যাকে সমাধান করার জন্য আপনার ডাক্তার হওয়ার প্রয়োজন নাই, আপনার কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই। আপনি জাস্ট আমার এই 3 স্টেপ ফ্লু ডায়েটটা বুঝলেই আপনার জন্য যথেষ্ট। তো এখন শুনুন যে এইটা কি কাজ করছে, আপনি করোনা রোগী কোথায় পেলেন। তো এখন আমি, টাইম 11টা 3, ঠিক আছে, এখন আমি একটা রোগীর এভিডেন্স দিই যে যাদের করোনা হয়েছিল আর 3 স্টেপ ফ্লু ডায়েটে তাদের করোনা 3 দিনের ভিতরে ভালো হয়েছে। তো প্রথমে আছে, যেখানে সাগরিকা ঘোষ, বয়স 40 বছর, ইনি কুমিল্লাতে থাকেন, চাকরির সূত্রে কুমিল্লাতে আছেন। ওনার 5-6 দিন যাবৎ খুব মারাত্মক দুর্বলতা আর প্রচন্ড মাথা যন্ত্রণা, শরীর বেদনা আর জ্বর, সবসময় 2-3, কখনো 4। ওষুধ খাইলে একটু গা ঘেমে ছেড়ে যাচ্ছে, আবার একই অবস্থা, বারবার একই সমস্যায় জর্জরিত হচ্ছে। এবং খাবারের গন্ধটাও ওইভাবে সুস্পষ্ট অনুভব করতে পারছেন। আমি প্রশ্ন করলাম যে আপনি কি খাবারের গন্ধ বুঝতে পারছেন, কোনটার স্বাদ কেমন? তা বলছে দাদা বুঝতে পারছি কিন্তু ক্লিয়ার না। তো তখন আমি বুঝে নিলাম যে ওর করোনাই হয়েছে। তো এখন ওনাকে বলা হলো যে আপনি এই 3 স্টেপ ফ্লু ডায়েট করেন। এইটা করার কারণে তাকে আমি বললাম যে আমি কাজ একটা কি করেছিলাম, যে আপনি যে ট্রিটমেন্টই নেন, রোগী আমার থেকে অনেক ডিস্টেন্সে আছে, আমি তো আমার রিয়েল হোমিওপ্যাথি ওষুধ দিতে পারছি না ওখানে। আমার সাথে যোগাযোগ করলে আমাকে বলছে আপনি বলে দেন হোমিওপ্যাথি ওষুধ কিনে খাবো। কিন্তু আমরা যে মেডিসিন ব্যবহার করি, এই মেডিসিন তো সব জায়গায় পাওয়া যায় না। আমার মেডিসিন কখনো ঘন্টায় ঘন্টায় আমাদের পোটেন্সি চেঞ্জ হতে পারে, কখনো সাইকেল চেঞ্জ হয়ে অন্য সাইকেল বা অন্য মেডিসিন বা পোটেন্সিতে যেতে হতে পারে। তাহলে এখন উপায় কি? আমি বললাম যে আপনি যে ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথিক, অ্যান্টিবায়োটিক বন্ধ রাখেন। যদি আমার এই প্রোটোকল মেনটেন করার পরে সমস্যা হয়, আপনি প্লেন নাফাবড়িটা খাবেন। তো ওনার স্বামী তো এটাতে আদেও রাজি নয়, যে আমি বড় ডাক্তার দেখিয়েছি, তারপরে এত টাকার ওষুধ নিয়ে এসেছি, এখন এই ওষুধ থাকতে, ডাক্তার থাকতে তুমি যদি মরে যাও। তো স্বামীকে এক প্রকার কনভিন্স করেছে, ঠিক আছে তুমি কাজে যাও, আমি এটা তোমার ওষুধ সব খাবো। তো উনি কিন্তু ওষুধ খায় নাই। উনি কি করেছে, একান্ত যখন খুব সমস্যা হয়েছে, অত্যন্ত গায়ে ব্যথা হয়েছে বা ফিজিক্যালি কোনো বেশি খারাপ লাগছে, তখন একটা নাপা বড়ি খেয়েছে মাঝে মাঝে। আর কি করেছে, 3 স্টেপ ফ্লু ডায়েট। ডায়েটটা আমি বারবার ফোনে তাকে গাইডলাইন দিয়েছি, বারবার কথা বলেছি, এবং 3 দিনের ভিতরেই সে পূর্ণাঙ্গ সুস্থতা অর্জন করেছে। আমি এরকম আরো 2টা রোগীর এই ঠিকানা সহ এখানে লিখে রেখেছি। সাথে আমি আরেকটা আপনাদের ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যশোরে যে সেমিনার হয়েছিল, ওখানে মুজিবর নামে এক ভদ্রলোক নিয়ে এসেছিলেন। উনি একটা কবিতা নিয়ে এসেছিলেন, ওনার বাড়িটা কোথায় আমি বলতে পারছি না। তো ওই ভদ্রলোক কিন্তু ওনার ছেলে, ওনার বৌমা, সম্ভবত ওনার পুতা ছেলেটিও হবে, ঢাকাতে এই আক্রান্ত হয় করোনাতে। আমি বললাম ভাই, ওরা যে ট্রিটমেন্ট যেভাবেই করুক, আপনি আপনার এই ডায়েটের কথাটা ওনাকে জানিয়ে দেন আর ডায়েটটা ফলো করান, দেখেন ভালো হয় কিনা।
খুবই দারুণ ভাবে উনি 3 দিন পরে, আমি ওইটা জানিয়েই কিন্তু ওনার সাথে আর আমার কোনো আলোচনা নেই। তো 3 দিন পরে উনি আমাকে ফোন করে বলছেন, দাদা আমার ছেলে বৌমা সহ তার পুরো পরিবার তো ঠিক হয়ে গেছে। কিভাবে ঠিক হয়ে গেল? এই যে আপনি যেভাবে বলেছিলেন সেইভাবে ঠিক হয়ে গেল। যাই হোক, আমাদের আরো অনেক বন্ধুরা আছে যারা আমার অত্যন্ত নিকটতম, তাদেরও করোনা তো সবাই টেস্ট করতে যাচ্ছে না, কিন্তু সিমটমের উপরে কনসিডার করে এটা ধরে নেওয়া হচ্ছে করোনা। আর আমার করোনা, আমার ডেঙ্গু বা অন্য কোনো ইনফেকশাস ডিজিজকে আমি ওইভাবে কনসিডার না করে আপনি একটা কথাই সবাইকে বিচার করেন, যেটা হাইলি ইনফেকশাস ডিজিজ, আমাকে আমার প্রোটোকল মেনে চলতে হবে। প্রোটোকলটা কেমন হতে হবে? এখানে হিমস হসপিটালের ভাষায় যেটা বলা হচ্ছে যে বড় বড় সমস্যার খুবই সহজ এবং সরল সমাধান। সমাধানটা কেমন হতে হবে? সমাধানটা হতে হবে ফাস্টেস্ট, অর্থাৎ সব থেকে দ্রুততম সময়ের ভিতরে এই সমস্যার সমাধানটা আসতে হবে। আরেকটা কি? সেফেস্ট। সেফেস্ট বলতে কি বলা হচ্ছে? যে আমাদের কি হয় যে আমি জ্বরের জন্য ওষুধ খেলাম, অ্যান্টিবায়োটিক খেয়ে জ্বর আমার সেরে গেল, এখন মাথা ঘুরছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, অতিরিক্ত দুর্বল, জ্বর থাকা অবস্থায় অফিসে কাজ করেছি কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে জ্বর সেরে গেছে, কিন্তু এখন আর আমি অফিসে যেতে পারছি না, আমি শুয়ে আছি। একে বলা কি হয়? যে ওষুধের সাইড ইফেক্ট। তো এমন মেডিসিন বা এমন পন্থায় আপনাকে রোগ আরোগ্য করতে হবে যার কোনো সাইড ইফেক্ট থাকবে না, বরঞ্চ কি থাকবে? সাইড বেনিফিট। সাইড বেনিফিটটা কি? এখানে বলা হচ্ছে তীর এক আর নিশানা কাহি সারে, অর্থাৎ আপনার এক তীরে অনেকগুলো নিশানা হতে হবে। তীর ছড়বে একটা, কিন্তু অনেক নিশানায় আঘাত করতে হবে। অর্থাৎ কি? আপনি ওষুধ খাবেন একটা কষ্টের জন্য, ওই ডাক্তারের কাছে এসেছে, তাকে আমি একটা বিশেষ মেডিসিন বা বিশেষ ডায়েট দিলাম, এখন দেখা যাচ্ছে তার অন্যান্য শারীরিক যত উপসর্গ ছিল, যত তার রোগ লক্ষণ ছিল, সেগুলো একসাথে চলে গিয়েছে। আমরা কিন্তু মজার সাথে এই ডায়েট গুলো এনজয় করছি। সেটা কি? যে রোগী আসছে বাতের ব্যথার জন্য, বাতের ব্যথা তো যাচ্ছে, সাথে তার কনস্টিপেশন ভালো হয়ে যাচ্ছে, তার অ্যাসিডিটি যে 10 বছর 20 বছর যাবত অ্যাসিডিটির জন্য সার্জাল পট্টি 2 বা 3 বার খায়, তারপরে ডায়াবেটিস জন্য বড়ি খায়, তারপরে হাই প্রেশারের জন্য বড়ি খায়, তারপরে আপনার কোলেস্ট্রলের জন্য বড়ি খায়। তো এতগুলো সমস্যা নিয়ে সে কিন্তু এসেছে তার বাতের সমস্যার সমাধানের জন্য। তো আমরা যখন বাতের সমস্যার সমাধান দিচ্ছি এই প্রোটোকল উইথ রিয়েল হোমিওপ্যাথি মেডিসিন, তো একসাথে বাতও যাচ্ছে, তার সর্বাঙ্গীন সুন্দর পূর্ণাঙ্গ সুস্থতা সে ফিরে আসছে। একেই বলা হচ্ছে যে সাইড বেনিফিট নাই, এই সাইড ইফেক্ট নাই, সাইড বেনিফিট হতে হবে। তো এই যে প্রোটোকলটা আপনাদের দেখানো হবে, এখানে কোনো সাইড বেনিফিট ওই সাইড ইফেক্ট নাই, আছে কি? সাইড বেনিফিট। আর চিকিৎসার সব থেকে বড় ধারা কি? আপনি যে কাজ করবেন, আমি যে আপনাদের এটা শেখাচ্ছি, এর মূল ভিত্তিটা কি? আমি কোথায় কি পেলাম? এটা কি গাঁজাখুরি গল্প? এটা আমি আমার চেম্বারে আমি আবিষ্কার করে এখানে প্রকাশ করছি? না, এটা ভারতের হিমস হসপিটালের গবেষক, ডাক্তার এবং বর্তমান যুগের সেরা বিজ্ঞানী ডাক্তার বিশ্বরূপ রায়চৌধুরীর প্রদত্ত, অর্থাৎ ওনার দ্বারা এটা আবিষ্কার হয়েছে এবং উনি এটা আমাদেরকে শিখাইছে, দুনিয়ার বুকে উনি এটা প্রকাশ করেছে। ওনার কথাটা এখানে আমরা তুলে ধরছি। তো ওনার কথাকে উনি আমাকে শেখাইছে আর আমি আপনাকে শিখাই দিলাম, এমন কিন্তু নয়। এটা নিয়ে আরো বিশ্বের অন্যান্য দেশ কাজ করেছে, যেমন ভিয়েতনাম কাজ করেছে, আপনার নেপাল কাজ করেছে, আপনার আরেকটা দেশ থাইল্যান্ড কাজ করেছে, ভারতের আয়ুষ মন্ত্রণালয় এটা নিয়ে বারবার ট্রায়াল করেছে। তো সর্বসাকুল্যে আমাদের যা কিছু আপনাদের বলবো বা যা কিছু শেখাবো তার এভিডেন্স থাকতে হবে। শুধু যে এইটার পরে এই মেডিসিন দিলে এই ভালো হয়ে যায় এমন নয়, এভিডেন্স চাই, অর্থাৎ তার ট্রায়াল বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পরীক্ষা করা হলে তার যে ভালো রেজাল্ট এসেছে, একেই বলা এভিডেন্স থাকতে হয়। এমন এভিডেন্স অনেক আছে, সেই এভিডেন্স বেস এখানে কথা বলা হচ্ছে। আর সর্বোপরি কি হতে হয় চিকিৎসার? আমাদের মতো এই ভারতীয় উপমহাদেশের যে আমরা যে ভৌগোলিক অবস্থান, এখানে কিন্তু আমরা আছি একটা, অধিকাংশ মানুষ আমাদের মধ্যবিত্ত এবং দারিদ্র সীমার নিচে আমরা আছি। এই জন্য চিকিৎসাটা আপনাকে হতে হবে মোস্ট ইকোনমিক্যাল, অর্থাৎ সব থেকে সহজ এবং সস্তায়, যাকে বলা হচ্ছে যে আপনার রান্নাঘরটাই আপনার জন্য ফার্মেসি।
আপনার এখন রাত্রে একটা অসুস্থতা হলেন, আপনার একটা এমার্জেন্সি কোনো ঘটনা ঘটলো, আপনাকে দৌড়িয়ে হসপিটালেও যেতে হবে না, আপনাকে ফার্মেসিতেও যেতে হবে না, আপনি দৌড়িয়ে আপনার রান্নাঘরে যান। তো আমি চেষ্টা করব আমাদের নেক্সট সেশন গুলোয় আপনার রান্নাঘরটা কিভাবে আপনার ফার্মেসিতে পরিণত করা যায়। ইভেন ক্রিটিক্যাল সিচুয়েশন, যেমন এই হার্ট অ্যাটাক, তারপরে স্ট্রোক, তারপরে ফেন্ট অর্থাৎ যে হঠাৎ বেহুশ হয়ে যাওয়া, তারপরে হিট স্ট্রোক এবং হঠাৎ পড়ে যাওয়া, কেটে যাওয়া বা অ্যাক্সিডেন্ট থেকে, এই সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনার রান্নাঘর কিভাবে আপনার ফার্মেসি এবং আপনার হসপিটাল হিসেবে কাজ করতে পারে, তারই বিভিন্ন প্রোটোকল আমি আমাদের বিভিন্ন সেশনে এখানে তুলে ধরবো। তো আসেন যে এই যে ফাস্টেস্ট, সেফেস্ট, এভিডেন্স বেসড এবং মোস্ট ইকোনমিক্যাল একটা ডায়েট আমরা শিখি, যার দ্বারাই আমরা করোনা ভাইরাস এবং যে কোনো প্রকারের হাইলি ইনফেকশাস ডিজিজকে নিয়ন্ত্রণে আনতে পারবো। তো এর ফর্মুলাটা আপনাদের কাছে যারা মোবাইলে আছেন বা ল্যাপটপে আছেন আপনারা লিখেও নিতে পারেন, অনেক সময় স্লাইডটা সামনে আছে, সাথে সাথে আপনি এর যাকে বলা হচ্ছে যে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তাহলে এবার আপনি হিসাবটায় আসেন যে একজন ব্যক্তি তার ডায়েটের প্রধান উপাদান হচ্ছে সাইট্রাস ফ্রুট জুস, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় টক ফলের রস, টক রস। যেমন লেবু জাতীয় যে আমাদের ফলগুলো আছে, লেবু, সে কমলা লেবু, তারপরে মাল্টা, এবার আমাদের কাগজি লেবু, এই যে টক যে লেবুগুলো আছে, এই টক লেবুর পরিমাণ কতটা? রোগীর ওয়েট ডিভাইডেড 20। এখন যদি একজন রোগীর ওজন হয় 60 কেজি, তাহলে 20 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে? 3। তাহলে 3 গ্লাস জুস ওই রোগীকে খাওয়াতে হবে সারাদিনে, 3 গ্লাস এই সাইট্রাস ফ্রুট জুস, অর্থাৎ খাট্টা জাতীয়, টক জাতীয় ফলের রস। সাথে কি থাকবে? ও এখানে আমার স্লাইডে একটু ভুল হয়েছে, এখানে আমার স্লাইড একটা আগে এসে গিয়েছে। কি ব্যাপার, আমার ফার্স্ট ডে সেকেন্ড ডে স্লাইড উল্টো হয়ে গেছে। আপনারা এইটা প্রথম দিন দেখেন লেখা আছে 3 স্টেপ ফ্লো ডায়েট ফার্স্ট ডে। তাহলে ফার্স্ট ডেতে আমরা কি নেব? ওয়েট ডিভাইডেড 10, অর্থাৎ প্রথম দিন হবে রোগীর ওজন ভাগ 10 গ্লাস অফ সাইট্রাস ফ্রুট জুস, অর্থাৎ রোগীর ওজন যদি হয় 60 কেজি তাহলে রোগী খাবে 10 দিয়ে ভাগ করলে 6, অর্থাৎ 6 গ্লাস ওই ফলে টক জাতীয় ফলের জুস। এটা হচ্ছে সারাদিন। সাথে কি থাকবে? রোগীর ওয়েট ডিভাইডেড 10, তাহলে এটা হচ্ছে যদি আমি 60 ধরে নিই তাহলে এটা হচ্ছে 6, তাহলে 6 যদি 60 কেজি ওই ব্যক্তির ওজন হয় তাহলে খাবে 6 গ্লাস কোকোনাট ওয়াটার, অর্থাৎ আমাদের বলা হয় ডাবের জল বা ডাবের পানি। তাহলে সারাদিনের যে ওনার খাদ্য হচ্ছে যে টক ফলের জুস 6 গ্লাস আর কোকোনাট ওয়াটার, এটা হচ্ছে 6 গ্লাস। কার জন্য 6 গ্লাস? 6 গ্লাস করে, সেটা হচ্ছে যার ওয়েট 60 কেজি। তাহলে একজনের ওয়েট যদি 50 কেজি হয় তাহলে তার হবে এই 50 ভাগ 10, তাহলে 5 গ্লাস। তাহলে 5 গ্লাস সাইট্রাস ফ্রুট জুস, 5 গ্লাস আপনার কোকোনাট ওয়াটার। এখানে আপনার রেশিওটা দেওয়া আছে, আপনারা এটা আপনাদের কাছে নিয়ে নেন, লিখে নেন বা স্ক্রিনশট নেন। তাহলে এটা হচ্ছে আপনার সারাদিনের খাবার। তাহলে এবার খাবার খাওয়ারও কিন্তু একটা টাইম থাকবে, সেটা কি? সকাল 8টা থেকে শুরু করেন আর সন্ধ্যা 6টায় শেষ করে দেন। সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনার তো রেশিও দেওয়া হয়েছে, এই রেশিও নিচেই যেন না আসবেন, বেশি হলে সমস্যা নাই। আপনার পেট ভরছে না, আপনি আরো বেশি খান। 5 গ্লাস বা 6 গ্লাস আপনার এই রেশিও এসছে, আপনি যদি 1 গ্লাস বেশি খান সমস্যা নেই, যেন কম না হয়। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট ডে। এবার সেকেন্ড ডে, সেকেন্ড ডে স্লাইডটা আমাদের আগে চলে গিয়েছে। এবার সেকেন্ড ডে হিসাব দেখেন। তাহলে প্রথম দিন ওয়েট ভাগ 10 ইকুয়াল টু যত গ্লাস হয় তত গ্লাস সাইট্রাস ফ্রুট জুস, আবার অত গ্লাস কোকোনাট ওয়াটার। এবার সেকেন্ড ডে শুরু করবেন কয়টা? সকাল 8টা থেকে। কিভাবে কি খাবো?
প্রথমে ওয়েটকে 20 দিয়ে ভাগ করে যত আটা হয় তত তত গিলাস এই সাইট্রাস ফ্রুট জুস, যেমন একজনের বয়স যদি 60 কেজি হয় তাহলে এখানে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 গিলাস, তাহলে 3 গিলাস টক জাতীয় ফলের জুস। আবার ওই একই পরিমাণ ওয়েট ডিভাইডেড 20 ইকুয়াল টু 3 হয়, অর্থাৎ আমরা 60 কেজি ওজন ধরেছি তাহলে 3 হচ্ছে, তাহলে 3 গ্লাস কোকোনাট ওয়াটার। সাথে হচ্ছে আপনি যোগ করবেন ওয়েট ইকুয়াল টু 5, তাহলে যদি 60 কেজি হয় একে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে 300 গ্রাম। 300 গ্রাম কি খাবেন? টমেটো প্লাস শসা, অর্থাৎ খিরাই যাকে বলা হয়। দ্বিতীয় দিনে আপনার নতুন উপাদান যোগ করা হয়েছে টমেটো এবং কিউকাম্বার বা শসা। আমরা সাইট্রাস ফ্রুট জুসের পরিমাণটা জেনেছি, কোকোনাট ওয়াটারের ওজনটা জেনেছি, এবং আমরা কতটা টমেটো এবং এই যে খিরাই খাবো সেটাও আমরা জানতে পারলাম। এটা আপনার দ্বিতীয় দিন। এবার আসবেন তৃতীয় দিন বা আমাদের ফাইনাল ডে। ফাইনাল ডেতে দেখেন এখানে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আলাদা করে দেওয়া হয়েছে, আর আগের 2 দিনে কোনো আলাদা ছিল না। সারাদিন আপনাকে ওই কোয়ান্টিটিটাকে মেনটেন করতে হবে। দেখেন সকালে আমি কি খাচ্ছি, এই 3 স্টেপ ফ্লু ডায়েটের 3rd ডে প্রথম দিন সকালে আমি খাচ্ছি, ওয়েটকে 30 দিয়ে ভাগ করেন হলে যত রেজাল্ট হয় তত গ্লাস। তাহলে আমি এখানে একটা আনুমানিক ওয়েট ধরেছি 60, তাহলে 60কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2, তাহলে আমি 2 গ্লাস এই টক জাতীয় ফলের জুস খাচ্ছি প্লাস 2 গ্লাস কোকোনাট ওয়াটার খাচ্ছি, অর্থাৎ নারকেলের পানি খাচ্ছি। এটা আমার সকাল, অর্থাৎ সকাল থেকে নিয়ে আমার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমার এই হচ্ছে খাবার। দুপুরে কি খাচ্ছি? আমি ওয়েটের সাথে 5 দিয়ে গুণ করে যেটা হয় সেই পরিমাণ টমেটো এবং শসা খাচ্ছি। আমি প্রয়োজনে অধিক খাবো, সমস্যা নাই, কম যেন না হয়। আপনারা জানেন এই যে টমেটো এবং কিউকাম্বার বা শসাকে খাওয়ার কথা বলা আছে, এটা কিন্তু আপনার কাঁচা খেতে হবে। আর এই কাঁচা মানে কি, ওর ভিতরে প্রাণ আছে। আপনি কাঁচা খাবারকে বলা হয় জীবন্ত খাবার। আপনি জীবন্ত খাবার যত বেশি খাবেন আপনার জীবনী শক্তি তত বেশি শক্তিশালী হবে। তাহলে আমাদের ডায়েট কিন্তু শেষ। তৃতীয় দিনেও আমরা ফ্রুট জুস এবং কোকোনাট ওয়াটার কতটুক করে খাবো সেটা জানিয়ে দিয়েছি, এবং দুপুর বেলায় আমরা লাঞ্চ কি করব সেটাও, টমেটো এবং কিউকাম্বার কতটা হবে সেটাও জানিয়ে দিয়েছি। এবার আসুন বিকালে, অর্থাৎ সন্ধ্যা 6টার সময় যে ডিনার করব, সেই ডিনারে কি হবে? আপনার বাড়িতে তৈরি যে নরমাল ফুড, কিন্তু নিরামিষ। এক কথায় আমি এখানে বলে দিয়েছি যে ওই যে ছোট্ট বাচ্চাদের যে খিচুড়ি দেওয়া হয় না, এই জাতীয় খাবারটা আপনি সন্ধ্যা 6টা বা সন্ধ্যার আগে আরেকবার খান। আমি আশা করব যে আপনাদের যদি কেউ করোনা হয়, আপনাদের ভিতরে যদি কারোর এই বড় আকারের কোনো ইনফেকশন ডিজিজ থাকে, তাহলে এই ডায়েট আপনাকে খুব দ্রুত রেজাল্ট দেবে। আমি যদি সম্ভব হয় ওই রুগীটার সাক্ষাৎকার নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। সেটা কি, যে ব্রঙ্কাইটিসের রুগী, যাকে ঢাকা থেকে বলে দিয়েছে যে তার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের ওষুধ এক হোমিওপ্যাথি ডাক্তার তার দিনই 19টা করে 21টা করে ওষুধ প্রতিদিন খাওয়াইছে। খাওয়ায় তার একদম নিঃশেষ করে যখন এখানে এসেছে, আমি জাস্ট তার এই যখনই দেখলাম যে তার এই ইনফেকশন জাতীয় হাইলি ইনফেকশন জাতীয় ডিজিজ, তাকে জাস্ট এই ফ্লু ডায়েটটা করিয়েছি, এবং আগামী সপ্তাহের ভিতরেই বলে দিয়েছে আগামী সপ্তাহে আপনি যশোরে যান আর সিটি স্ক্যান করে এখানে আসেন। আপনাদের দেখিয়ে দেবো যে এই 30টা ফ্লু ডায়েট কত দ্রুত কাজ করে। তো আপনাদের যারা ইনফেকশাস ডিজিজ বলতে এখানে কি বোঝাচ্ছে, ক্যান্সারের ক্ষেত্রে মারাত্মক রেজাল্ট আসতে পারে, তারপরে গ্যাংগ্রিনের ক্ষেত্রে মারাত্মক রেজাল্ট আসতে পারে, অন্যান্য যে আপনার যাকে বলা হয় টাইফয়েডের জন্য তো আপনার অ্যালোপ্যাথিতে গেলেও 14 দিনের ডোজ কমপ্লিট করতে হয়। আমি যদি সেটাকে 1 সপ্তাহ বা 3 দিনে ভালো করে দিই, সেটা তো আমি মনে করব এটাই হবে সব থেকে ফাস্টেস্ট। যাই হোক, আপনাদের সাথে দীর্ঘ সময় যে আলোচনা রাখলাম, আপনারা
ধৈর্য সহকারে শুনলেন। আমার বলার মধ্য দিয়ে যদি আপনারা এই যে তথ্য আমি দিতে চেয়েছি এটা যদি বুঝে থাকেন বা এটা যদি আপনি প্রয়োগ করার উপযুক্ত হয়ে থাকেন, তাহলে আমি মনে করবো যে আমার এই ক্লাস নেওয়া বা এই তথ্য আপনাদের সামনে এত সময় বলা আমার সার্থক হয়েছে। তো আজকের প্রেজেন্টেশন আমি এখানেই স্থগিত করছি। তো এর আঙ্গিকে যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন রাখতে পারেন, আমরা সেই বিষয়ে ডিসকাস করব। আর মনে রাখবেন এই ডায়েট চলাকালীন যে কোনো প্রকারের অ্যাসিডিটির বড়ি, তারপরে হাই প্রেশারের বড়ি, ডায়াবেটিসের বড়ি, এই সব কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমি বলবো না যে আপনি বন্ধ করে দেবেন, রোগী নিজেই কিন্তু বন্ধ করে দেবে। আপনি কাজ করতে থাকেন, আর এর রেজাল্ট কি হয় একে একে আমাদের সাথে শেয়ার করেন। যেখানে আটকে যান আমাদেরকে জানান। আমার মনে হয় গোলাম মোস্তফা স্যার হ্যান্ড রেজ করেছেন। জি স্যার, আপনি আনমিউট করে কথা বলেন। স্যার আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে এই যে গোলাম মোস্তফা স্যার, গোলাম মোস্তফা স্যার, আপনি নিজেকে আনমিউট করুন, আনমিউট করে আপনি কথা বলুন। স্যার, জ্বরের সাথে যদি ঠান্ডা কাশি থাকে তাহলেও কি একই নিয়ম? স্যার আদাব। হ্যাঁ আদাব, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ক্লাস এবং বিষয় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। স্যার আমার ছোট্ট একটা জানার ছিল, সেটা হচ্ছে যে এই গ্লাসের পরিমাণটা স্যার কতটুকু হবে? আর আমরা সকাল 8টা থেকে 200 থেকে 250 মিলি। 200 থেকে 250, ওকে ফাইন। আর সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এটা অর্থাৎ এই টাইমটা কি ভাগ করে, যেমন আপনি যেটা বললেন 60 কেজি হলে 6 গ্লাস, তো এটা কতক্ষণ পর? শুধুমাত্র থার্ড ডে যেখানে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট আলাদা করা হয়েছে ওখানেই ভাগ হোক, আর বাকিটা আপনি ওই সারাদিনের ভিতরে গড় এভারেজে খাইলেই চলবে। এটার কোনো রেশিও নাই? এর কোনো রেশিও নাই। ওই মিনিমাম কোয়ান্টিটিটা মেনটেইন করবেন এবং পরে গিয়ে এই বেশি খাক প্রয়োজনে, কিন্তু কম যেন না হয়। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফ্রেশ সার্টাস ফ্রুট জুস আর কি, এটা লেবুর কথা বলছিল, তো দেখা যাচ্ছে আমরা 200 গ্রামে পানিতে একটা লেবু দিব না অন্য? স্যার ওনারা যেটা বলেছে, ওনারা যেটা করে সেটা হচ্ছে যে কমলা লেবু মেশিনের ভিতরে দিয়ে ওখানে কিন্তু জুস পাওয়া যায় কিনতে। তো আমরা যদি কমলা লেবুকে চিপে নিই ওতেও কিন্তু রস আসে, ডাইরেক্ট রস খাওয়ানোর কথা বলা হয়েছে। তো আপনি চেষ্টা করবেন ডাইরেক্ট খাওয়ানো, কিন্তু যদি ব্যর্থ হন এত জুস কিনতে, তাহলে ওই দেখাচ্ছে 1 গ্লাস পানির ভিতরে একটা পুরো কাগজি লেবু দিয়ে দিলেন, অথবা প্রয়োজনে আপনি একটু এই যে আমাদের আনারসটা তো টক, আনারসের জুসটা ব্যবহার করে নিলেন। তবে একটু ব্যয়বহুল, এই জন্য আর কি দেখা যাচ্ছে সিরিয়াস রোগীর ক্ষেত্রে দেখেন, রোগী তো মরণাপন্ন, অনেক তারা কি বলে ভেন্টিলেশনে যাইতে তৈরি আছে, আমাদের একটু ফল কিনে জানিয়ে দেবে, তার সমস্যা কি? তো থ্যাংক ইউ স্যার, এই জানার ছিল আর কি। স্যার একটু প্রথম স্লাইডটা একটু শো করবেন স্যার। জি স্যার, আজকে পিডিএফটা দিয়ে দিলে তো সবাই পাবে, আর ভিডিওটা দেখতে পারবে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করেন, যেহেতু পিডিএফ পাবেন। আর আমার মনে হয় প্রশ্নটা করেন, তার স্লাইড দেখাতে গেলে সময় লাগবে। আমাদের গোপের স্যার আগে কিন্তু ওই এই পিডিএফটা দিয়ে দিয়েছে, আমাদের সেমিনারের যে পিডিএফ দেওয়া আছে সেখান থেকে আপনারা 3 স্টেপ ফ্লো ডায়েটের দেখবেন ওখানে চার্ট দেওয়া আছে।
আর যদি কারোর ব্যক্তিগতভাবে আবার প্রয়োজন হয়, আমাদের গোপেশ স্যার আছে, তারপরে কাজী আজম স্যার, চিরঞ্জীব স্যার, সবার কাছে আছে, আমাদের ওয়াহিদ স্যার, সবার কাছে এই পিডিএফটা আছে বা এই ফ্লো ডায়েটটা আপনাদের দিয়ে দেবে। জি স্যার, ওই যে অনেকে হ্যান্ড রেজ করে রাখছে, এক এক করে প্রশ্ন নেন স্যার। জি, আপনারা হ্যান্ড রাইজ কথা বলেন, সিরিয়াল অনুযায়ী আহ্বান করেন স্যার। নমস্কার। হাফিজুর রহমান। জি নমস্কার স্যার। নমস্কার, ভালো আছেন? জি ভালো আছেন। আর আমি বলছিলাম প্রথম 2 দিনের কথা কোনো লাঞ্চের বা ডিনারের কথা উল্লেখ করা হয় না, ওই 2 দিন কি ওই ডায়েটের সাথে স্বাভাবিক খাবারগুলো কি খাবেন রোগী? ডায়েটের সাথে স্বাভাবিক খাবার খাবে কি না? জি না স্যার, ওই দিনের জন্য যদি তার ক্ষুধা না মেটে তাহলে শুধুমাত্র ওর কোয়ান্টিটিটা বাড়িয়ে নিবে। তাহলে তৃতীয় দিন শুধু ডিনার বা লাঞ্চ করতে পারবেন, আর কিচ্ছু খাবে না, শুধুমাত্র ওই ফলের রসই খাবে বা ওই ডাবের পানি খাবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন। সাথে ওই যে কোয়ান্টিটিতে বলা হয়েছে এই কিউকাম্বার আর টমেটো। জি আচ্ছা স্যার, এই জন্য এই রুটিনের বাইরে আর কিছুই খাবে না, শুধু তৃতীয় দিনে বিকাল বেলায় নিরামিষ নরম খাবার খাবে। তা আমি ওখানে একটা কথা বলেছি কি, আমাদের দেশে যে 6 মাসের বাচ্চাদের যে খিচুড়িটা দেওয়া হয় না, ওই জাতীয় খাবার খাবে। জি। আর স্যার আপনার গত ভিডিও যে ছিল ওই যে আপনার গ্যাংগ্রিনের যে রোগীটা পায়ের সমস্যা ছিল, ওই ভিডিওটা কিন্তু আমরা পাইনি এখন। ও ওইটা আমি আমাদের কাজী আজম স্যার এখানে আছেন, উনি শুনছেন, উনি এরপরে ব্যবস্থা করে দেবেন। তবে ওনার উপরে কিন্তু আমি ওই ডিআইপি ডায়েট দিয়েছিলাম, এই ডিআইপি ডায়েট আর এই ফ্লো ডায়েট এটা কিন্তু আলাদা আলাদা। জি, তো ওনার উপরে ডিআইপি ডায়েট দেওয়া হলো। জি। আর এই ডিআইপি ডায়েটের মাধ্যমে আমি দেখেন আগামী দিন আপনাদের ক্যান্সারের রোগী দেখাবো, এই ডায়েটের মাধ্যমে ক্যান্সার কিভাবে নিরাময় হয়েছে, চমৎকার কেস আছে, দেখিয়ে দেবো।